আচ্ছা, আপনি কি করেন? আমি হ্যাঁ? একটু রং চাই। কেন? আঁকবো। ওই রংগুলো, লাল, নীল, হলুদ। এগুলো তো ছড়িয়ে আছে, তাহলে কেন দেখতে চাইছেন? খুব দেখতে ইচ্ছে করছে, খুব। আপনাদের কাছে তো এই রংগুলো হারিয়ে গেছে। কি বলছেন? আপনাদের কাছে মানে? শুধুমাত্র আপনাদের কাছে। মানে? কোন দিকে যাব? সবকিছু দম বন্ধ হয়ে থেমে যাচ্ছে, সব হারিয়ে যাচ্ছে। কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। অনি, অচিন, অভি, অমরবাবু, সবাই, সবকিছু ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, সবকিছু। ওয়াই2কে, রিলেশন, কথাটা শুধু কথা আর কথা। ভালো লাগছে না। আচ্ছা, আপনি কেমন আছেন? আপনার মা, বাবা, ভাই, বোন সবার সাথে যোগাযোগ আছে? আপনি কি ম্যারিড? তাহলে লাভার? আমার সব আছে, সবাই আছে। অচিন, অভি, অমরবাবু, এরা সবাই আমার। কেউ নেই, কেউ থাকে না, কেউ এখন কথা বলে না। শুধু অকারণে আমার ক্যানভাসে বারবার ঢুকে পড়ে। কি করতে চায়, কি বলতে চায়,
জানি না, কিন্তু কথা বলে, কিন্তু যা বলে সে তো শুধু আমার রংগুলো কি ওদের মতো হয়ে যাচ্ছে? আজকাল আমার রংগুলো আমার সাথে মন দিয়ে প্রাণ দিয়ে একটা কথা বলে না, হয়তো চায় না। আজকাল ওই ক্যানভাসটার দিকে তাকালি, কাজ করতে গেলেই সবকিছু ফ্যাকাশে হয়ে যায়। তবু তারই মধ্যে আমার এই ক্যানভাসটা, আমার স্বপ্নটা, আমার জীবনের একমাত্র রংটাই আমাকে বাঁচিয়ে। এই অচিন, বলো। ভালো লাগছে? ভাবছি বাড়িটা তো কাছের জায়গাটা এতদিন পরে আবার কিরকম নতুন করে ভালো লাগছে। ব্যস্ত হয়ে পড়েছো তো, তাই সবচেয়ে কাছের জিনিসও আজকাল নতুন মনে হয়। শুধু কি আমারই মনে হয়? হয়তো দুজনেরই। দী- দীপু, প্রতি রোববার সকালবেলা এরকম হঠাৎ হঠাৎ করে চলে আসবে? প্রতি রোববার এত সকালে তোমার ঘুম ভাঙবে? চেষ্টা তো করবো। পারবে না। বাজি ধরবে? না, কথা কথা বাজি ধরো না তো অচিন। আবার শুরু হয়ে গেল। সরি। এটা তোমার অফিস নয় দীপু, যে উঠতে বসতে তোমাকে সরি বলতে হবে। হ্যাবিট ইজ আ হ্যাবিট। আসলে পুরো বাড়িটাকে একটা অফিস বানিয়ে ফেলেছে। ডিসিপ্লিন তো ভালো, পরে কাজ দেয়। ছাড়ো তো, পরে কাজ দেয়। অচিন, তোমাদের মতো ছন্ন ছাড়া হলে মনে হয় ভালো হতো, তাই না? তোমাদের পুরনো বাড়ির কথা বলছো, হুম। কিন্তু সেখানে তো তোমাকে 1 বছরও থাকতে হয়নি। ওয়েল, দ্যাটস নট দ্য পয়েন্ট। ভেবে দেখো, গোটা বাড়িটার কিন্তু কোনো প্ল্যানিং নেই। 3 তলা বাড়ি, অথচ সবকটা বাথরুম একতলায়। হরিবল। আই জাস্ট ক্যান ড্রিম। 400 রেকেট বাড়ি যে যেমন পারে রয়ে গেছে, কে দায়িত্ব নেবে? তো বিশ্রী লাগে সমস্ত পুরনো জিনিস জোর করে আঁকড়ে থাকা। তোমার কাছে পুরনো মানে খারাপ, তাই না? আচ্ছা, সবকিছুই কি তোমার অ্যাডভার্টাইজিং এজেন্সির মতো ঝাঁ চকচকে হতে হবে নাকি? এর মধ্যে আসছে থেকে আসছেই। কি করে আসছে দেখো আছিন, রেগে গেলেই তুমি আজকাল আমার অফিসকে টেনে আনছো। হ্যাঁ, কেননা আগে তুমি এতটা ডিসিপ্লিন ছিলে না, তুমি অন্য রকম ছিলে। এই অ্যাডভার্টাইজিং এর চাকরিটা নেবার পর থেকে তোমার ভিতরে একটা টাটকা অ্যাগ্রেসিভ ভাব তৈরি হয়েছে। কোয়াইট পসিবল। আজ আমি আমার প্রপার কোয়ালিটির জন্য প্রচুর রেমুনারেশন পাচ্ছি, আমার প্রেস্টিজ বাড়ছে। আমার তৈরি ক্যাম্পেইন আজ আউটডোর অ্যাডভার্টাইজিং এ, এভিতে, প্রিন্টেড অ্যাডে, এমনকি
রেডিও, টেলিভিশন অ্যান্ড ডাইরেক্ট মেলেরও। তুমি খুব ভালো করেই জানো তুমি যা হতে পারতে তা সে কিভাবে হতে পারোনি। দীপু, যে পরিবেশে, যে বাড়িতে আমি জন্মেছি, সেখানে এর থেকে বেশি হওয়া যায় না। তাছাড়া কলেজে চাকরিটা যেখানে নিয়েছি সেটা অন্তত বোঝার ক্ষমতা তোমার নেই। আসলে তুমি তো দৌড়ুচ্ছ। দৌড়ো, যত পারো দৌড়ো। আর এই দৌড়তে দৌড়তে একদিন দেখবে তুমি আকাশটাই ছুঁয়ে ফেলেছ। ভুলে যেও না অচিন, আকাশ ছোঁয়ার কথা একদিন তুমিও বলতে। ইট ওয়াজ ইউ হু ইউজড টু সে। সব সময় তুমি কিছু একটা ভেবে চলেছ। সব সময় তোমার মনে কি কি হলো আর কি কি হলো না তার হিসেব মাথার ভিতরে পাক খাচ্ছে। এক্ষুনি হয়তো তুমি ভাবছো যে কাল অফিসে গিয়ে ঠিক কি বলে তোমার বসকে তেল দেবে। কি কি বললে? বলছি ওই লোকটাকে তেল মেরিতে এত দূর উঠছো। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ অচিন, দিস ইজ টু মাচ। তুমি ওকে অয়েল করো না? তুমি ওর সঙ্গে বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রামে যাও না? তুমি ওর সঙ্গে অফিসের পর? অবভিয়াসলি আই গো। পজিশনের জন্য সঙ্গে থাকতে হয়। সঙ্গে থাকতে হয়। সঙ্গে থাকতে হয়। তুমি কি জানো সঙ্গে থাকা মানে হচ্ছে উত্তেজনা সরবরাহ করা? অচিন, অচিন তুমি একজন, ইউ ক্লেম ইয়োরসেলফ টু বি আ লেকচারার। একজন ছেলে তার ক্যারিয়ারের পেছনে ছুটলে তাকে বলবে সে উন্নতির চেষ্টা করছে, আর একটা মেয়ে তার ক্যারিয়ারের পেছনে ছুটলে তাকে বলবে সে তার বসের সঙ্গে। হোয়াট আ ডিফারেন্স! আমি কিন্তু মোটেই এভাবে ভাবিনি। নিশ্চয়ই ভাবো, নইলে সব বলছো কেন? অচিন, আমি কিন্তু এখন একাই চলতে পারি, আমার আর কাউকে দরকার লাগে না। ভুল বললে। কথাটা এই রকম হওয়া উচিত ছিল দীপু, যে আর আমার কাউকে দরকার হবে না। আর এখন তো তুমি এসকেলেটরে পা রেখেছো না, যে সিঁড়ি নিজে নিজেই চলে। কিন্তু একটা সময় ছিল দীপু যখন তোমার অনেককে দরকার ছিল। ভুল করছো অচিন, আজও দরকার হয়। হ্যাঁ, তুমি আজকাল আমাকে হিংসে করছো, তোমার ইগো প্রবলেম হচ্ছে। আর কেউ না জানুক, তুমি তো জানো যে আমি এসকেলেটরে চড়তে গিয়ে দুবার পড়ে গেছি। দ্যাট ডাজন্ট প্রুভ এনিথিং। হ্যাঁ, সেটাই প্রমাণ করে যে অচিন চ্যাটার্জির কোনো ব্যালেন্স নেই। ব্যালেন্স, ব্যালেন্স। তুমি ব্যালেন্স মানে বোঝো? তুমি আমাকে আবার নতুন করে ব্যালেন্স শব্দের মানে বোঝাবে নাকি? আমি বলতে চাইছি যে যেহেতু অচিন চ্যাটার্জির কোনো ব্যালেন্স নেই, সেহেতু তার তোমাদের মতো ছেদ ইগো মেইল হিংসে নেই। অপূর্ব, অসাধারণ। কি সুন্দর নিজেকে মহৎ প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছো। আফটার অল ইটস আ মেল ডমিনেটেড সোসাইটি। না না, আমি কিন্তু একবার বলতে চাইছি না যে আমি মহৎ, আমি গ্রেট। দীপু, পৃথিবী জুড়ে আপাত মহৎ ব্যক্তিত্বরা নিজেদের আখের গোছাবার জন্য গাদা গাদা কেলেঙ্কারি হাসতে হাসতে ট্যাকল করছে। আমাদের দেশের নেতাদের যখন
এতেও কিছু যায় আসে না, তখন তোমারও কিছু যায় আসে না। হ্যাঁ, এসে যাবে, যায়। কারণ আমরা শিক্ষিত, সচেতন মানুষ। আচ্ছা, একজন শিক্ষিত, সচেতন, সংবেদনশীল মানুষ হিসেবে তুই বলতে পারো এই মুহূর্তে তোমার তোমার ইডিওলজি কি? কি হলো, চুপ করে রইলে কেন, বলো। জানি না। অচিন, আচ্ছা, তোমার ইডিওলজি কি? আমার মুখটা ঢেকে কি হবে? হাতটা সরাও। এই জানো, সেদিন আমার পিস্তুত দিদি তনুদির সঙ্গে হঠাৎ দেখা হলো। দেখা মাত্রই দ্যাট ওয়ান অ্যান্ড অনলি কোয়েশ্চেন, মা হচ্ছিস না কেন? বিয়ে হয়েছে তো 3 বছর হয়ে গেল। তাই? তাই মানে কি? না মানে, তুমি কি বললে? জানো অচিন, কাল বিল্টুর অন্নপ্রাশনের প্রেজেন্টটা কিনবার জন্য যখন দোকানে গেলাম, আর দোকানদার একরাশ খেলার মধ্যে আমাকে বসিয়ে দিয়ে গেল, তখন মনে হলো more and more I was getting involved. কি কি বললে? কিছু না। আসলে তুমি কিছু বলতে পারবে না। তুমি বড় বেশি whimsical। তুমি ক্ষণে ক্ষণে তোমার মত পাল্টাতে পারো দীপু, আমি পারি না। মাঝে মধ্যে তোমার সন্তানের জন্য চরম আকাঙ্ক্ষা হয়, আবার কাজের চাপে পড়ে সব ভুলে যাও। তখন মনে হতো দুজনের জন্য দুজনেই যথেষ্ট, বাট এখন আর তা মনে হয় না। খুব স্বাভাবিক। আমরা যে বদলে গেছি। দীপু, আজ তুমি তোমার প্রফেশনে সফল, মা না হওয়ার চুক্তিটা তোমার যথেষ্ট আছে। ডোন্ট মাইন্ড অচিন, একটা কথা বলছি। ধরো তোমার প্রফেশনে যদি তুমি সফল হতে, তাহলে এভাবে ভাবতে? কুড ইউ এভার? কি হলো বলো? ভাবতে না, কারণ তখন তুমি একজন বিখ্যাত অ্যাকাডেমিশিয়ান হবে এটাই ভেবেছিলে, আর তোমার চোখের সামনে সম্পূর্ণ ঝাড়া হাত পায়ে বেঁচে থাকবার মডেলটা ট্র্যাক করতো, লাইক আ পারফেক্ট কোরাক পিকচার, ইউ নো। বাট নাও, কলেজ ছাড়া তোমার কংক্রিটার কোনো কাজ নেই। তুমি কি বুঝতে পারো? তোমার এই প্যাচ প্যাচে ফিউডালিজম আমি বুঝি। না, পারি না। পারো পারো, সাহস পাও না। ইউ ডেয়ার নট টু।
ভাবছি সমীর আর ঝুলনের কথা। সুস্থ সম্পর্কটাকে কিভাবে ভেঙে চুরমার করে ফেললো। বাচ্চাটা একা শুকনো মুখে কোর্টে বসে থাকে, আর বাবা মা কথার আঁচড়ে দুজনে দুজনকে রক্তাক্ত করে। সামান্য একটা ফিলিংকে প্রশ্রয় দিয়ে কি দরকার ছিল বাচ্চাটাকে জন্ম দেবার? অ্যাবসলিউটলি আনওয়ান্টেড। জায়গাটা বোধহয় নিরাপদ নয়। ডাকাতি হয়? আরো অনেক কিছুই হতে পারে। হিউম্যান রেপ? বিচিত্র কি? আচ্ছা অচিন, আমাকে কেউ রেপ করতে এলে তুমি কি করবে? বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, সুতরাং একদল জন্তুর হাতে আমাকে ছেড়ে দিয়ে তুমি পালাবে? লাইক আ কাওয়ার্ড? জন্তু কনসেপ্টটাও কিন্তু রিলেটিভ দীপু। একবার মনে আছে তুমি আমাকে বিছানায় জন্তু বলেছিলে? হয়তো সেদিন আমার মনটা খুব খারাপ ছিল। And that day you behaved like a beast. দুজনেই দুজনের জীবন তৈরি করেছি, অথচ তারপরেও মাত্র দুহাত দূরের মানুষের সঙ্গে 2000 আলোক বর্ষের ব্যবধান। এক কাজ করো দীপু, তুমি তোমার জীবনটাকে একেবারে নিজের মতো করে নিজের টার্মসে ফিক্সড করে ফেলো। So, you want to be free? ঠিক বুঝতে পারছি না। It's a lie. মিথ্যে কথা। আচ্ছা অচিন, এই মুহূর্তে আমাকে কেউ ধর্ষণ করতে এলে তুমি কি নির্লিপ্ত হয়ে বসে থাকবে? সেটা কি হতে পারে দীপু? শরীর আর মনের তো একটা রিফ্লেক্স আছে নাকি? আই মাস্ট প্রোটেস্ট। হরিবল। তখন একরকম বললে, এখন আর একরকম বলছো। দ্যাটস ক্যারেক্টার। হ্যাঁ, আগে রাশিয়া চায়না বলতে পাগল ছিলে, আর এখন ওদের সম্পর্কে ইউ রেজ ইউর আইব্রোজ। কোথা থেকে কোথায় চলে এলে? যা মনে হলো তাই বললাম। পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি। তুমি পলিটিক্স বোঝো না? কবে করলাম পলিটিক্স? কেন? অফিসে অফিসে? কজনকে ডিঙিয়ে যেন তুমি ঠিক 2 নম্বর হয়েছে। দ্যাটস এফিশিয়েন্সি অচিন। বেশ তাই। তুমি এইটাও পারো না বলেই কিন্তু তোমার দিল্লি ইউনিভার্সিটির চাকরিটা হলো না। ভুল বললে। চেষ্টা করলাম না তাই হলো না। কিন্তু কেন করলাম না বলো তো? তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করলো না। তুমি বেশ কায়দা জানো অচিন। এত সুন্দর করে বললে এক্ষুনি লোকে শুনলে ভাববে যে কি আন্তরিক ভালোবাসা। গুড অ্যাক্টিং শর্লি। যা সত্য তাই বললাম। হয়তো ভুল বললে। হ্যাঁ অচিন, তোমার মধ্যে আগেকার সেই উচ্ছ্বাস, সেই আবেগ, সেই তীব্র শিহরণ কোথায় যেন সব হারিয়ে যাচ্ছে। কোথায় যেন সব। You are a changed man nowadays. স্বাভাবিক। সময়টাই তো পাল্টে যাচ্ছে। আজকাল 10-11-এ পড়া ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে তীব্র আবেগ, তীব্র যন্ত্রণা খুঁজে পাও, অথচ সবাই কিন্তু ছুটে চলেছে
র্যাট রেস। ওদের আর দোষ কি? সময়ের সঙ্গে সঙ্গে ওরাও ছুটে চলেছে। ইনস্টেবিলিটি, নিরাপত্তার অভাব, মানুষ কারোর উপরই আস্থা রাখতে পারছে না, কেউ কাউকে বিশ্বাস করছে না। আমাদের দেশের নেতাদের বেশিরভাগের সঙ্গে একটা একটা না একটা কেলেঙ্কারি জড়িয়ে রয়েছে। আস্থা নেই, বিশ্বাস নেই, মূল্যবোধ নেই, অথচ দেশে কিন্তু ভোট হচ্ছে। ইজ ইট কমেডি অর ট্র্যাজেডি? ইট ইজ নেগেটিভ ভোটিং। ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখো। একে চাই বলে ওকে ভোট দিই না, আর ওকে চাই না বলে একে ভোট দিই। আদর্শ, নীতি সব সব ফসল। একদিন দেখবে এই পুরো পৃথিবীটাই স্বপ্ন বেচা অ্যাডভার্টাইজিং এজেন্সি হয়ে যাচ্ছে। তোমার এই বস্তা পচা পলিটিক্যাল ফিলসফিক্যাল বাণীগুলো শুনতে বেশ লাগে। অচিন, বাস্তবে মানুষ সামান্য একটু সুখের জন্য এতটা দৌড়চ্ছে, এন্ড দ্যাটস নর্মাল। সুখের জন্য যে কম্পিটিশন, সেটা একেবারেই অসাড়। একমাত্র গাধা কিংবা পাগল ছাড়া কেউই কম্পিটিশনে যোগ দেয় না। ডু ইউ রিয়েলি বিলিভ দিস? অফকোর্স, আমি তো গাধা কিংবা পাগল নই। উন্নতি হচ্ছে, সভ্যতার অগ্রগতি হচ্ছে, আর মানুষকে কেটে আগুনে পুড়ে ঝলসাচ্ছে। একজন স্বামী কিন্তু তার স্ত্রীকে ঝলসাচ্ছে। স্ত্রী তো ধোয়া তুলসী পাতা। উফ, এক একজন মহিলাকে যা জাহাবাজ দেখি, যেন একেবারে ইটার্নাল ইটার্নাল ঝলসানি। আমাদের এক কলিগের স্ত্রী জানো কি ডিমান্ডিং। সমস্ত সমস্ত ঘরটা ভরে ফেলেছে কনজিউমার করছে। কি নেই তার ঘরে? ওয়াশিং মেশিন, টিভি, ভিসিডি, এয়ার খোলা। আর মানুষগুলো বাইরে স্পেসে ঘুমোচ্ছে। ইটস কোয়াইট ন্যাচারাল অচিন। আজ 80 বছর পরে রাশিয়া কি চলছে? বার্লিন প্রাচীর ভেঙে যাওয়ার পর জার্মানিতে আজ কি হচ্ছে? গ্লোবালাইজেশন, মেগা সিটি প্ল্যান, বিউটি কন্টেস্ট। সারা বিশ্ব যেখানে ভোগবাদ নিয়ে মেতে উঠেছে, সেখানে তোমার কথাগুলো জাস্ট জাস্ট ফান অচিন। আজ পাড়ায় পাড়ায় দেশে দেশে ভোগবাদের বীজ আলোর চেয়েও বেশি গতিবেগ নিয়ে ছড়িয়ে পড়ছে। ইট ইজ আত্মহনন। আত্মহনন, ভোগবাদ, দিন যাপনের গ্লানি। আর এই গ্লানি জমতে জমতে একদিন দেখা যায় একজোড়া মানুষ কাঠগড়ায় গিয়ে দাঁড়ায়, চিৎকার করে বলে, ধর্মাবতার ওকে আর চাই না।
অথচ কিছুদিন আগেও এরা একে অপরকে তীব্রভাবে চাইতো। অচিন, হুম। আমাদের সম্পর্ক, আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ কতটা তীব্র তুমি বলতে পারো? হাউ ফার? কেন? আমার জানতে ইচ্ছে করছে। আমার বলতে ইচ্ছে করছে না। কেন? কেন অচিন? আমাদের কাছে তো এখন কিচ্ছু নেই, কেউ নেই। অচিন, হুম। তুমি অনেস্টলি বলতে পারো? বি অনেস্ট অচিন। কি বলছো? ক্লিয়ারলি বলো। এই বিশ্বাস, মূল্যবোধ, ভালোবাসা, ডু উই রিয়েলি পসেস অল দিস? বুঝতে পারছি না। হারিয়ে যাচ্ছ কি? প্লিজ অচিন, বলো। আজ এই মুহূর্তে অন্তত সত্যি কথাটা অনেস্টলি বলো। ভেঙে গেল। খলনায়ক আর নায়িকারা সমস্ত রং বদলে দিতে চাইছে, পাল্টে দিতে চাইছে। এরা কারা আপনারা জানেন, কিন্তু জেনে কি করবেন? আপনারা তো কেউ কিছু করতে পারবেন না। আপনাদের পিছনে এই মেরুদণ্ডটা ওটা আজ প্রায় ভেঙে যেতে বসেছে, কারণ হয়তো ভেঙেও গেছে, তাই না? এই যে আপনি আমাকে দেখছেন, আমার সাথে কথা বলছেন, আপনি কি জানেন এখন আপনার অবস্থাটা কোথায়? আপনি কি জানেন যে এই মুহূর্তে আপনার পায়ের তলার মাটিটা শক্ত না নরম? আপনি কি জানেন যে আপনি নিজে একজন খলনায়ক বা নায়িকা কিনা? আসলে খলেদের ছলের অভাব হয় না, আর সেই ছল যখন রাজনৈতিক ছাতা পায় তখন তো পাওয়ার দিনকে রাত আর রাতকে দিন করছে। এবারে ঠান্ডাটা যে কবে পড়বে ভগবানই জানেন। সব কিছু কিরম পাল্টে যাচ্ছে। মানে এই সবকিছু পাল্টে যাচ্ছে। ভালোই পারো। কি? ভান কোনো কিছুতে ইনভলভ না হয়ে নিজেকে ইনভলভ দেখানোর ভান, ঠিক আমার ভাইয়ের মতো। তোমার ভাই অচিন আর ওর স্ত্রী দীপাকে তুমি যেমন ভাবে দেখেছো, তাতেই কি তুমি ওদের সম্পর্কে সবকিছু বুঝে গেছো? কখনোই নয়। বিয়ের এত বছর পরে তোমাকেই যখন বুঝতে পারছি না, তখন ওদের বোঝা তো। তুমি আজকাল এত ছোট ছোট কারণে রেগে যাচ্ছ কেন বলো তো? কারণগুলো ছোট নয় বলে। এই যে আমি তখন থেকে বক বক করে যাচ্ছি, তুমি কি কিছু শুনছো? কিছুই শুনছো না। এটাকে তুমি ছোট কারণ বলো? হাসছো যে? না, ভাবছি আমার তাহলে তোমাকে ছোট করার ক্ষমতাটাও আছে। ইচ্ছেটা তো আছে, সেটাই ডেঞ্জারাস। কি আমি ডেঞ্জারাস? আমি তোমার ইচ্ছেটার কথা বলছি। আমাকে বাদ দিয়ে আমার ইচ্ছেটা কি করে থাকবে? কিন্তু আমার ইচ্ছে ছিল গতকাল পার্টিতে তাঁতের শাড়ি আর পিঙ্ক কালারের 3/4 ব্লাউজটা পরি। তুমি যাবার শেষ মুহূর্তে রেগে মেগে এমন একটা কাণ্ড করলে। বললেই পারতে, বাড়িতে ফিরে এসে আবার তাঁতের শাড়িটা পরে যেতে।
হাসছো কেন? সেটা আমি কখনোই করব না, তা তুমি বেশ ভালো করেই জানো। ওই শাড়িটা আমি তোমাকে বম্বে থেকে ফিরে এসে প্রেজেন্ট করেছিলাম, অথচ শাড়িটা তুমি একবারও পরোনি। পড়েছিলাম আমাদের বিয়ের রাত্রিরেই। সেদিন তুমি মাঝরাত্রিরে প্রায় বেহুশ হয়ে ফিরেছিলে। আমি কি শাড়ি পরেছিলাম তা দেখার দরকার মনে করনি? হ্যাঁ, আসলে সেদিন ওই নতুন হাউজিং কমপ্লেক্সটা নিয়ে আচ্ছা, ওখানে কি কোনোদিন নদী ছিল? হ্যাঁ, কি ওখানে কি কোনোদিন নদী ছিল? হঠাৎ? এই কেমন জায়গাটা নিচু মনে হলো। হতে পারে, নদী থাকতে পারে, পুকুর থাকতে পারে, ডোবা থাকতে পারে, খানাখন্দ থাকতে পারে, আমার জেনে লাভ কি? আমি কম দামে জায়গাটা পেলাম, নিয়ে নিলাম। কলকাতা থেকে অত দূর, ওখানে লোকে থাকতে আসবে? পর্ণা, ওখানকার মাটিতে সোনা আছে, সোনা, পিওর গোল্ড। সিমেন্টে মিশিয়ে চালিয়ে দেবে? বাহ বাহ বাহ, পর্ণা শিখে গিয়েছো বেশ। পর্ণা, আমি প্রমোটারি করি, 2 নম্বরই করি না। ঠিক তাই। সারা জীবন ধরে 2 নম্বরিটা শুধু আমার সঙ্গেই করেছো, তাই না? কি, চা খাবে না? তুমি তুমি হঠাৎ ও কথাটা বললে কেন? কোন কথাটা? ওই যে 2 নম্বরই করি। আচ্ছা, তোমার কি সত্যিই মনে হয় যে বিগত 20 বছর ধরে আমি আমি তোমার সঙ্গে 2 নম্বরই করে গেছি বা যাচ্ছি? ওহ অভি, এখন ওসব কথা থাক না। থাকবে কেন? কথা তো তুমিই শুরু করেছিলে। জাস্ট ঠাট্টা করেছিলাম অভি। ঠাট্টা করছিলে। আচ্ছা, কোনটা তোমার ঠাট্টা আর কোনটা তুমি সিরিয়াসলি বলছো সেটা কি আমি এখনো বুঝতে পারি না? হাহ। বিয়ের দিন রাতেই তুমি আমাকে বুঝিয়ে দিয়েছিলে যে আমার সঙ্গে কন্টিনিউয়াসলি থাকা তোমার পক্ষে সম্ভব নয়। আগে বুঝলে আরো ভালো হতো, তাহলে এতদিন আমাকে সহ্য করতে হতো না। বিয়েটা কিন্তু শুধুমাত্র আমার ইচ্ছেতেই হয়নি পর্ণা, তোমার বাবা মারও সম্পূর্ণ মত ছিল। আর তাছাড়া তুমিও তো আমায় চিনতে, জানতে। ওটাকে মনে হয় চেনা বা জানা বলে না। কেন? তখন বাবার কাছে তুমি কলেজের প্রথম সারির নেতা, ভালো ফ্যামিলির ছেলে, টাকা পয়সার দিক থেকেও তাই নাকি? হাহ। আর এখন? প্রগতিবাদী প্রমোটার। তোমার এই হাউসিং কমপ্লেক্সটার কি নাম দিয়েছো? আকাশ প্রদীপ। নামটা তোমার দেওয়া? না, ব্যানার্জির। কোন ব্যানার্জি? যে লোকটা বিড়ি সিগারেটের ব্যবসা করতো, এখন আবার টিভি সিরিয়ালের ডিরেক্টর হয়েছে। ওই ব্যানার্জি, কারেক্ট। আসলে প্ল্যানটা তো আমার নামে স্যাংশন করা ছিল না, প্রজেক্টটা ব্যানার্জির। ব্যানার্জি পারলো না, আমি নিয়ে নিলাম।
পারলো না কেন? ওখানে ঝামেলা ছিল, কতগুলো লেবার ক্লাসের লোক ওখানে থাকতো। তো ওরা ক্লেম করলো ওদের কিছুটা জায়গা ছেড়ে দিতে হবে। তার উপর পেছনে একটা পুকুর ছিল, ওরা বললো ওটা বোঝানো চলবে না, দ্যাট ইজ দেয়ার অনলি সোর্স অফ ওয়াটার। ব্যানার্জি রাজি হলো না। তারপর মারামারি, হইচই, হট্টগোল, যেমন হয় আর কি। তুমি পুকুরটা আর ওই জায়গাটা ছেড়ে দিলে? অবভিয়াসলি নট। ম্যানেজ করলে কি করে? হ্যাঁ, সোর্স সোর্স ম্যাডাম, সোর্স। লোকাল কমিটি, পুলিশ, লোকাল হুডলাম, লাখ দেড়েক টাকা খরচ হয়ে গেছে। তোমার খারাপ লাগলো না অভি? কিসে? ওই বস্তির লোকগুলোকে তাড়িয়ে দিতে? আরে দে আর জাস্ট আ প্যাক অফ লুম্পেন্স, ওরা সমাজের কোনো কাজে লাগে না। তুমি সমাজের কোন কাজে লেগেছো বা লাগছো বা লাগবে বলে আশা করছো? আজ তোমার ব্যক্তিগত সম্পত্তিতে দুখানা গাড়ি, 3খানা ফ্ল্যাট, ভিউ সিটি, কুকিং রেঞ্জ কি নেই? অথচ তুমি ব্যক্তিগত সম্পত্তি কথাটাই ঘৃণা করতে। না, এই কথাগুলোর এখন আর কোনো মানে হয় না। কারণ যিনি বা যারা আমার কাছ থেকে ওই 1.5 লাখ টাকা নিয়েছেন, নিয়ে ওই মানুষগুলোকে উৎখাত করেছেন, তারাই কিন্তু আবার মঞ্চে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ভারী ভারী কথা বলবেন, অনেকটা তোমার মতো, যা ওরা এই বিগত 25 বছর ধরে বলে এসছেন। আমি যা বলছি পর্ণা, তার কোনোটাই আমার ইনভেনশন নয়। নো, আমাদের যারা পথ দেখাচ্ছেন, তারা যে পথে আমায় চালাচ্ছেন, আমিও ঠিক সেই পথেই চলছি, নতুন কিছু করছি না। এই লোকগুলোকে সামান্য জায়গা ছেড়ে দিলে কি ক্ষতি হতো তোমার? কিছুই ক্ষতি হতো না, কিন্তু আমি আমার অধিকারের জায়গাটা ছাড়বো কেন? মাত্র কয়েকটা বছরে তোমার মুখ থেকে আমরা শব্দটা উঠে গিয়ে কিরকম আমি শব্দটা ঢুকে গেছে। কার সঙ্গে সংসার করছি? কেন করছো? উপায় নেই বলে। পরিষ্কার করে একটা কথার উত্তর দিতে পারো? কি? এত মেয়ে থাকতে কেন তুমি আমার সঙ্গে বিয়ে করার কথা ভাবলে? তোমায় ভালোবেসে ফেলেছিলাম বলে। হ্যাঁ, সংগঠনের কাজ করতে করতে মনে হয়েছিল এই মেয়েটি আমায় আশ্রয় দিতে পারে, শান্তি দিতে পারে, তাই। তাই বলে আমাকে ডাইরেক্ট প্রপোজ না করে বাবার কাছে গেলে কেন? লজ্জা করছিল। বাহ বাহ বাহ, তাই সোজা বাবাকে গিয়ে ধরলে? তুমি জানতে তার তখন দুটো মেয়ে, তোমার প্রপোজালটা ফেলে দেবেন না। তারপরে তার উপরে তুমি সতীনাথ চ্যাটার্জির পুত্র। তাই? হ্যাঁ। না, আমি যদি শুধু সতীনাথ চ্যাটার্জির ছেলে হতাম, তাহলে তোমার বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিতেন না। তিনি জানতেন আমার সোর্স অফ ইনকামটা কি। শুধুমাত্র পার্টি হোল টাইমার হলে তিনি এ বিয়েতে রাজি হতেন না। তার মানে তুমি বলছো আমরা তোমাদের এই সমস্ত টাকা পয়সা সম্পত্তির লোভে? হ্যাঁ, তাই। ছোট লোকের মতো কথা বলো না অভি।
খানা। হ্যাঁ, এই এই কি হচ্ছে? এতে গুলি ভরা আছে। প্লিজ, যে কোনো মুহূর্তে গুলি বেরিয়ে যেতে পারে। তোমাকে এখন কেমন সুন্দর লাগছে। ওটা নামিয়ে কথা বলো, ওটা নামিয়ে কথা বলো। এই মুহূর্তে তোমার কেমন লাগছে? ও প্লিজ, এটা নামিয়ে তারপর ইয়ার্কি মারো। ওটা হাতে নিয়ে ইয়ার্কি মেরো না। যাও, কেন? সরো। কেন? হাসতে হাসতে এভাবেই তো তোমরা রাজত্ব চালাচ্ছ, তাহলে এখন ভয় পাচ্ছ কেন? প্লিজ প্লিজ, ওটা যেখান থেকে এনেছো সেখানে রেখে এসো। তোমার এটাও নিশ্চয়ই আনলাইসেন্সড। আচ্ছা, এটা তোমার কাছে কেন? আমার আমার প্রোটেকশনের জন্য। ভাবা যায় এখন একটা মানুষ তার নিজের নিরাপত্তার জন্য আর্মস নিয়ে অর্ণা! বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ছাড়ছি। তুমি বরং ডিভোর্স নিয়ে নাও। হ্যাঁ, তোমার তো আর আমাকে ভালো লাগছে না। কি অদ্ভুত, তোমার মুখোমুখি বসে কোনো সমালোচনা করলেই তোমার ধারণা যে সে মানুষটা তোমার বিরুদ্ধে কথা বলছে। তাহলে তো ঠিক বেঠিক কোনো কথাই তোমার মুখোমুখি বসে বলা যাবে না। আমি মোটেই সে কথা বলিনি। তাহলে তুমি ডিভোর্সের কথা বললে কেন? তোমার নিশ্চয়ই মনে হচ্ছে আমি আলাদা হয়ে গেছি। অভি, তোমার নিরাপত্তার জন্য তোমার কাছে তো ওই রিভলভারটা আছে, আর যে মানুষগুলোকে বস্তি থেকে তাড়ি দিলে তাদের নিরাপত্তার কি হবে? ওদের কি আছে? কেন? গভর্নমেন্ট, সরকার আছে। হাহ, সর্বহারাদের পুনর্বাসনের দায়িত্ব তো সরকারের। তোমার কোনো দায়িত্বই নেই? না, আমি কেন দায়িত্ব নেব? কারণ তুমি মানুষ। অদ্ভুত লাগছে অভি, শহর জুড়ে বস্তির মানুষগুলো জল গাছ পাখি সব সব কিছু কোথায় যাচ্ছে তোমরা জানবে না, অথচ কি আজে বাজে কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার যদি সত্যি মাথা খারাপ হয় তাহলে কি করবে? ডাক্তারের কাছে নিয়ে যাব। তাতে যদি না সারে? আরো বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। তাও যদি ঠিক না হয়? স্টেটসে নিয়ে যাব। তাহলে তো তোমার ব্যবসার ক্ষতি হবে। হলে হবে। বাজে কথা, বাজে কথা। অভি, তুমি ওভাবে বাঁচতে চাও না আর বাঁচার কথা ভাবো না। আমার যদি আজকে সত্যি সত্যি শরীর খারাপ হয় তাহলে তুমি জাস্ট ছুঁড়ে থামো ফেলো। থামো থামো পর্ণা, থামো। বড় বড় কথা। হাহ, এখন তুমি ট্যাক্সি করেও ঘুরতে পারো না পর্ণা, এয়ার কন্ডিশন গাড়ি লাগে। হ্যাঁ, ভালো হোটেলের খাবার মাছ মাংস ছাড়া তুমি ভাত খেতে পারো না। হ্যাঁ,
খুড়তুতো বোনের বিয়েতে 10,000 টাকার কমে প্রেজেন্টেশন দিতে পারো না। এইসব পয়সাগুলো কোথা থেকে আসে শুনি মাটি ফোড়ে? এসব পয়সাগুলো নেওয়ার সময় তো একবারও এসব নীতি কথা তোমার মনে পড়ে না? পুজোর বাজার করার সময় নিজের শাড়ি, সায়া, ব্লাউজ, ব্রাশিয়ার কেনার সময় তো একবারও বলো না যে একটু কম দামি জিনিস কিনি, বাকি টাকাগুলো বন্যা ত্রাণে পাঠিয়ে দিই। নীতি কথা, হ্যাঁ। নীতি কথা। এখন আমি পার্টিকে ইউজ করছি বলে তোমার গায়ে ফোসকা পড়ে যাচ্ছে না? কেন পার্টি আমাকে ইউজ করেনি? এভাবে সব সময় অন্যের ঘাড়ে সব দোষ চাপিও না অভি। একবার নিজের দিকে তাকাও। পার্টির কিছু মানুষ আজ আদর্শচ্যুত নষ্ট হয়ে পড়েছে বলে কি তোমার নিজের বেসিকিজমও আদর্শহীন হয়ে পড়েছে? এত বড় বড় কথা আমি জানি না পর্ণা, আমি ভাবিও না। ভাবো, অন্তত একসময় সিরিয়াসলি ভাবতে। সময় পর্ণা, সময় সময়ই আমাদের হিসেবি হতে শেখায়। ভিক্টিমাইজড হই। সময়ের কথা কেন বলছো অভি? আমরা নিজেরাই তো নিজেদের কাছ থেকে অনেক দূরে সরে গিয়ে ভিক্টিমাইজ হচ্ছি। সব কিছু চাইতে চাইতে চাহিদার শেষ দরজায় এসে দাঁড়িয়েছি, একেবারে শেষ দরজায়। ব্যক্তিগত সম্পত্তিতে আজ আর ঘৃণা হয় না। ব্যক্তিগত সম্পত্তিতে আজ আর ঘেন্না হয় না। একই সময়ের মুখোমুখি, অথচ আবার অন্য এক কথা, অন্য এক বিশ্বাস, অন্য এক সময়।
হ্যালো, হ্যাঁ বল। না না, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। আরে দেখ না, সকালে এমন একটা নিউজ পড়লাম, মনটা এত খারাপ হয়ে গেল। কি হচ্ছে বলতো চতুর্দিকে? হ্যাঁ, শ্যামল তো ট্রেড মার্কেটের সামনেই থাকে। হ্যাঁ, যাই হোক আমি আসছি। না না, আমি আসছি। হ্যাঁ, আরে দেখ না, আজকেও আমার গাড়িটা ডিস্টার্ব করছে। সেকেন্ড হ্যান্ড হলে যা হয় আর কি। না 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 না, আমি আমি আসছি। ভাবা যায় না। হ্যালো হ্যালো, হেল্প কেয়ার। নর্থ রোডের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যালো হ্যালো, হেল্প কেয়ার। হ্যালো, শুনতে পাচ্ছেন না? নর্থ রোডের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যালো। যান, যেখান থেকে এসেছিলেন সেখানে চলে যান। যান, ফোটন ফোটন। যত সব বাক। বুঝলি অমিত, আমি একটা প্রডিউস করবো। তুমি প্রডিউস? কেন, আমি পারবো না? কিসের প্রডিউস? করবো, যে কোনো একটা জিনিস প্রডিউস করবো। এইটা হাতে আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কিছু কাঁচা টাকা পেয়ে গেছি। এবার ওই করবে, গুন্ডামি প্রডিউস করবে, ফিল্ম প্রডিউস করবে, জুয়া ছাট্টার প্রডিউস করবে। এই তো সব প্রডিউসের নমুনা। কি প্রডিউস করবো আমি জানি না, কিন্তু আমি একটা প্রডিউস করবো। এইসব হচ্ছে আমাদের সামাজিক অবক্ষয়। আমার কি কোনো সামাজিক অবক্ষয়। দোষ ছিল দিদি? অবক্ষয় অবক্ষয় আর কি? এই করে করে তো এগুলো সব হচ্ছে। জুয়া ছাট্টার মদ হচ্ছে, রাম কিনছে, এডুকেশনের আমার সঙ্গে কোনো বধূকে দেখলেই এরকম করতে করতে একদম মানে সন্দেহ করত। আমি দায়ী? তাই ওই সবাই দেয়। ব্যাঙ্গালোর পড়তে যাব শুনেই কি সবকিছু এত পাল্টে যেতে পারে দিদি? অচিনকে তো আমি বাবার চেয়েও যার কোনো কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনাই নেই, তাকে নিয়ে কি বলি বলতো? কি বলবো, যেমনি আছেন তেমনি দাদা। তুই এখন কি করছিস? দেখে ভদ্র বলি তো মনে হচ্ছে। হ্যাঁ, ভয় পেয়ে গেছেন তো? না না, ভয় পাওয়ার কিছু নেই। আমি 50 বছর ধরে মানুষ খুঁজছি। মানুষ। আপনারা কি দেখেছেন মানুষ? অবাক লাগছে না? ভাবছেন লোকটা পাগল। যা খুশি ভাবতে পারেন, ভাবুন। I don't care. কিছু চাই না। I want only a man. 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 চারিদিকে সবাই লাল, নীল, সবুজ রঙের কথা বলছে। হ্যাঁ,
আমার কথা কেউ আজকাল শুনছে না। না, হ্যাঁ। আচ্ছা, আমি কি পাগল হয়ে গেছি? হ্যাঁ, হ্যাঁ। না, না, না। আচ্ছা, আপনারা মানুষ দেখেছেন? মানুষ, মানুষ যার সাথে আমি আমার আকাশের কথা বলবো, কাছের কথা বলবো, নদীর কথা বলবো, আকাশ, গাছ, নদী, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? দিদি, তুমি কি এখনো সেই চাকরিটাই করছো? তাহলে অন্য একটা করছি। সত্যদা কেমন আছে গো? মনে হয় ভালোই আছে। তোমার সঙ্গে কি যোগাযোগ নেই? আছে, আসলে দিদি জানো, সত্যতার কথা ভাবলে এত ভালো লাগে। আমরা সবাই ক্রমশ এত অন্যরকম হয়ে যাচ্ছি। বাবা, তুই কি বলছিস রে? হ্যাঁ দিদি, আমার এখন না কিছুই ভালো লাগে না, কিছুই করতে ইচ্ছে করে না। কেন? তুই এখন কি এমন? তোমার সঙ্গে খুব থাকতে ইচ্ছে করছে দিদি। থাক, সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? দিদি বলে ডাকছিস, কেন থাকতে পারবি না আমার সঙ্গে? সমস্ত কিছু ছেড়ে কোনো চিন্তা না করে জাস্ট আমার কাছে চলে আয়। অবাক লাগে দিদি তোমার এই মনটাকে দেখে। ভীষণ ভীষণ তোমার মতো হতে ইচ্ছে করে, প্রচন্ড ঈর্ষা হয়। হ্যাঁ দিদি, তোমার সঙ্গে যখনই কথা বলি তখনই মনে হয় এত রকমের ঝড় ঝাপটা যাওয়ার পরেও একটা মানুষ কি করে এত ভালো, কি করে এত সোজা থাকতে পারে। সত্যি সোজা আছি কি? আছো দিদি, আছো। আজ আমরাই শুধু হয়তো হয়তো সত্যর জন্যই যাকে বল, এখন তুই কি করছিস? কিরে বল নীনা। কি হয়েছে নীনা? নীনা, নীনা শোন। নীনা, নীনা, নীনা। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি,
সত্য, সত্য, তুমি কোথায়? সত্য, আমি বাঁচতে চাই। সত্য, তোমার সঙ্গে বাঁচতে চাই। এই তো আমি তোমার খুব কাছেই আছি অনি। তাহলে তাহলে ধরতে পারছি না কেন? তুমি তো আমায় ধরেই আছো। ধরে থাকলে বুঝতে পারছি না কেন? আস্তে আস্তে বুঝতে পারবে। আর কতকাল, আর কতদিন তুমি আমাকে এভাবে ভুলিয়ে রাখবে? আমি জানি তুমি আমাকে আর ভালোবাসো না। তুমি এখন শুধু কিছু কথার কথা বলো। সব সময় কেনই কথা বলো? তুমি তো আমায় বলেছো পার্টির কাজ আগে, তারপর সবকিছু। আমি বললাম, আর তুমিও তাই ভাবলে। সত্য, তাহলে তোমার নিজস্বতা কোথায়? আমায় নিয়ে তোমার স্বপ্ন কোথায়? তুমি আর আমার পার্টি ছাড়া আর অন্য কোনো কিছুই আমাকে কিচ্ছু দিতে পারে না। অন্য কোনো কিছু? আজও তোমার মনে এই কথা আসে? এতদিন পরেও যে অন্য কোনো কিছু এখনো তোমার চারপাশে আসতে পারে? নিশ্চয়ই। তুমি তো মানুষ অনি। সময়ের পরিবর্তনে তোমার কি অন্য কোনো চেঞ্জ আসতে পারে না? সময়ের চাপে তুমি কি একটুও পাল্টাতে পারো না? কি করে হবে সত্য? তুমি তো আমার, তোমার পার্টির জন্য, তোমার বিশ্বাসের জন্য, তোমার সমস্ত কিছুর জন্যই তো আজ আমি এইরকম বাড়ি ছেড়ে এত দূরে। তোমার স্বপ্নকে ধরে রাখার জন্য আমি ক্রমশ ভেঙে যাচ্ছি। সত্য, না অনি, এরম কথা বলো না। তাহলে কি কথা বলবো? সুন্দর সুন্দর কথা। আজ আর ভালো লাগে না। সত্য, ইচ্ছে করে না। এখন কিছু নিজের কথা বলতে ইচ্ছে হয়। অনি, বাবা কেমন আছেন? মনে হয় ভালো না। তুমি কি এখন আর বাড়িতে একেবারেই যাচ্ছ না? অভিতাও যায় না? আচ্ছা, অচিন কেমন আছে? হয়তো ভালো। আগে বাড়ি গেলেই বাবা তোমার কথা বলতো। হ্যাঁ, বাবার জন্যই মনে হয় আজ আমি এতটা সক্রিয় রাজনীতি করছি। ওই মানুষটার জন্যই হবে না, আর হবে না।
ওই মানুষগুলো ওই সময়টা হারিয়ে গেলে আমাদের আর কেউ খুঁজে পাবে না, কেউ না। ক্রমশ আমরা মূল সত্য থেকে বহু বহু দূরে চলে যাচ্ছি। এটাকে আমরা একজনও ফিল করতে পারছি না, একজনও না। নিজেরটুকু ছাড়া আর কিচ্ছু ভাবতে রাজি নই, কিচ্ছু না। ভাবতে অবাক লেগে যেন সত্য, স্বাধীনতার এত বছর পরেও আমরা কেউ কাউকে এতটুকু শিক্ষা দিতে পারিনি। কি অদ্ভুত ভাবে অভিতা আমাকে খুন করতে গেছিল শুধুমাত্র পার্টির কিছু ছেলের সামনে ওর সমালোচনা করেছিলাম বলে। রাতারাতি কতগুলো নোংরা ছেলেকে আমার পেছনে লাগিয়ে নিজে ঠিক থাকলো। তোমার কি মনে হয় দাদা সত্যি ঠিক আছে? জানি না আজকাল কোনটা ঠিক কোনটা ভুল সবকিছুই গুলিয়ে যায়। দেখো অনি, আমি যেভাবে আছি, তুমি যেভাবে আছো, এটা কি তোমার ঠিক বলে মনে হয়? অফকোর্স সবার চোখেটা হয়তো খারাপ। আমি বা তুমি যেভাবে আছি, বা ধরো আমাদের মতো যারা আছে, যারা চলছে, তারা কি চায়? তারা চায় মানুষকে বাঁচাতে, মানুষের মতো করে মানুষকে বাঁচাতে। সেটাই তো সব থেকে বড় হিউম্যানিটি সত্য। সেখানেই তো তুমি অন্য একজন মানুষ। দেখো, এতদিন পর পর আমাদের দেখা হয়, কিন্তু তোমার কথাগুলো শুনলে, তোমাকে দেখতে পেলে কি যে একটা জোর পাই ভেতরে, ভেতরে কি যে একটা হয়। আমার সব সময় মনে হয় যে তুমি আমার জন্য কিভাবে। সেটাই তো আমার সব থেকে বড় জোর সত্য। তার জন্যই তো আজ আমি এভাবে চলছি। তোমার জন্যই তো আমি বাড়ি থেকে এত দূরে। দাদা তখন সব থেকে বেশি রোজগার করতো বলে পুরো সময়টাই দাদার দিকে ঘুরে গেল। ওই সময়টাই কিন্তু দাদাকে আবার বলে দেবে, একার জোরে কিছুটা দৌড়ানো যায়, কিন্তু বাঁচা যায় না। জানো সত্য, আমি তোমার সঙ্গে যেতে চাই। কোথায়? তোমাদের হেতমপুর গ্রামে। কি বলছো অনি? হ্যাঁ সত্য, হ্যাঁ। কিন্তু কি জানো সত্য, আমি ভাবি আমার এই মোটা টাকার চাকরিটা যদি না থাকে, তাহলে তো তোমাদের এই কাজগুলো বন্ধ হয়ে যাবে না? কাজ বন্ধ হয় না অনি, একটু হয়তো কিছুদিন অসুবিধে হবে, কিন্তু হেতমপুরের মানুষেরা যদি শোনে তুমি ওদের কাছে থাকবে, তাহলে দেখবে আর কোনোদিনই তোমার মনে হবে না যে শহরে ফিরে আসি। আমার কথা ছেড়ে দাও অনি, ওদের কথা ভাবো, যারা শিখছে মানুষকে বাঁচতে হয় মানুষের জন্যে। আমি 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 যাব সত্য, আমি তোমার সঙ্গে যাব। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কয়েকদিন আগেও যারা সামনের সারিতে ছিল, তারা কিন্তু আজ পেছনের সারিতে। তারা মিছিল থেকে বহু বহু দূরে। হয়তো তারা ভেসে যাচ্ছে,
হয়তো তারা এখানে বাঁচতেই চায় না, হয়তো তোমারও লাগিয়া রে ঘর বাড়ি ছাড়িলাম রে, সাগর সিঁচিলাম রে মানিক পাইবার আসে। আমি তোমারও লাগিয়া রে সুরমা, ঘর বাড়ি চারিদিকে তাকাও সুরমা। সাগর সিঁচিলাম রে মানিক পাইবার আসে। চিন্তা করে আর কি করবে? একবার যখন অচিন, অভি, অনি সবাইকে ছেড়ে, সম্পূর্ণ ভিটে মাটি ছেড়ে দিয়ে বেরিয়ে এসো, তখন আর কেঁদো না। এত জল ঘেঁটে, এতটা পথ হাঁটতে হাঁটতে আজ আমরা কোথায় পৌঁছলাম বলতে পারো? 2-3 দশক আগে এই উৎসাহের যে একটা আনন্দ, একটা গর্ব ছিল, সেটা আজ কেমন ঠান্ডা, নির্জীব, একেবারে খোলস হয়ে পড়ে যাচ্ছে। আমাদের বড় দেরি হয়ে গেছে গো, বড় দেরি হয়ে গেছে। আমাদের উৎসাহের, বিশ্বাসের ওপর কারো কোনো জোর নেই, সায় নেই। কেমন যেন সব আলাদা, সব দূরে, কেমন যেন ধর্মচ্যুত। জানো, আজকাল মাঝে মাঝে আমাদের দিয়ে আর কিছু হবে না বলেই আমার মনে হয়। পৃথিবীটা হঠাৎ কেমন বেলুনের মতো ফুলে ফেঁপে একটা বিশাল অদ্ভুত আকার নিচ্ছে। চারদিকে কত কত কিছুর হাতছানি, কত রং, কত কথা, কত ছুটোছুটি। আচ্ছা সুরমা, এই সব কিছুর মধ্যে থেকে তুমি যে এত দূরে, তোমার ভালো লাগে? ভালো লাগার জন্যই তো আমরা ভেসে বেড়াতে পাচ্ছি গো। তুমিও তো সারাটা জীবন পার্টি করে বেড়ালে, আর আজ এভাবে ভেসে বেড়াতে ভালো লাগছে? সুরমা, সত্যি কথা বলতে আমার মন চায় না। আজ আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সে কি তুমি বলতে পারো? আমরা হচ্ছি বাড়তি খেলোয়াড়। আমাদের থাকা আর না থাকা দুই সমান। তবে হ্যাঁ, ডাক তোমার আসবেই। হ্যাঁ, সেই আশাতেই তো তুমি দিনের পর দিন ভেসে চলেছ। ঠিক, ওইটি যদি তোমার মধ্যে না থাকে সুরমা, তাহলে আর কি নিয়ে বাঁচবে বলতে পারো? কেন? এই জল, এই আকাশ, আমাদের এই আচ্ছা, তোমার সেই গানটা মনে আছে সুরমা? আজ আজ ইয়াসিন থাকলে এক্ষুনি গানটা ধরে নিত। অদ্ভুত মানুষ ছিল, কি আবেগ, কি স্বপ্ন ছিল। কতবার চা খেত। বাংলাদেশের অত জমি জমা বাড়ি ছেড়ে তোমার সঙ্গে এসে। ও, সেটা দিন ছিল বটে সুরমা। তোমার মনে আছে 1944-45 হবে?
সম্ভবত মে মাস। হ্যাঁ, মে মাস। জার্মানির পতন ঘটেছে। জার্মানির পতন ঘটেছে। বার্লিন সোভিয়েতের হাতের মুঠোয়। হিটলার আত্মহত্যা করেছে। সকালে রোদ্দুরে ট্রামগুলো একেবারে ঝান্ডায়, লাল ঝান্ডায় ঝান্ডায় একাকার। ঠিক ট্রামের ড্রাইভারের পাশে ইয়াসিন দাঁড়িয়ে চিৎকার করছে, ইনকিলাব জিন্দাবাদ। কিন্তু কিন্তু সেদিন ট্রামটা যেখানে দাঁড়িয়েছিল কয়েক মাস পর সেখানেই গুলি চলল। সারা দুপুর, বিকেল, সন্ধে, রাত্রি শুধু ছাত্র, মজুর আর কেরানিদের সে যেন শক্তির প্রহরা। কিসের প্রতিশ্রুতি ছিল বিপ্লব আসন্ন, এক্ষুনি বুঝি বিপ্লব ঘটবে আর আমাদের নিয়েই ঘটবে। কয়েক বছর আগেও স্লোগানে, মিছিলে তুমি সামনে সারিতে থেকে কতদিন কত রাত গলা মিলিয়েছ, নিজের সংসারের দিকে বিন্দুমাত্র না তাকিয়ে শুধুমাত্র দেশের মানুষের কথা চিন্তা করেই এগিয়ে গেছো। আর আজ এ কি হচ্ছে? মাত্র কয়েক বছরের মধ্যে মানুষে মানুষের বিশ্বাস, ভালোবাসা, আদর্শ, নীতিবোধ সব সব হারিয়ে যাচ্ছে। সুরমা, আজ এগুলো আমাদের মেনে নেওয়াই ভালো। আমাদের প্রবেশ আর প্রস্থান নিয়ে কাউকে মাথা না ঘামাতে দেওয়াই ভালো। এ কি বলছো? আমার আজকাল চারদিকের এত রং, এত মেশিন, এত শব্দ শুনতে শুনতে শুধু মনে হয় আমরা আমরা এখানকার মানুষ নই। সুরমা, সুরমা, এভাবে বাঁচতে ইচ্ছে করে। করে করে ফেলে আসা দিনগুলোকে মনে করলেই আবার বাঁচতে ইচ্ছে করে। মনে হয় আবার তুমি চিৎকার করবে। এখানে এখানে আর তা সম্ভব নয় সুরমা। সুরমা, এখানে সম্ভব নয়, সম্ভব নয়।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।